কাজে সরকারি দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ করে আমরা বলবো যে এই দিনে দিন নয়, দিন আরো আসবে সামনে। সুতরাং আজকে যদি আপনারা ক্ষমতা পেয়ে ভেবে থাকেন যে ভিন্ন মতের মানুষের উপরে দমন পীড়ন চালিয়ে তাদেরকে এলাকা ছাড়া করবেন, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করবেন, এটি আপনাদের একটি ভুল ধারণা। হামলা মামলা চালিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে কখনোই কোনো মানুষকে অন্যায়ের প্রতিবাদ থেকে বিরত রাখা যায় না, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাকে নিবৃত্ত করা যায় না। যদি সেটা যেত তাহলে আজকে আওয়ামী লীগ এই অবস্থায় এসে দাঁড়াতো না। কারণ আওয়ামী লীগ 75-এর পরে যে স্টিম রোলারটা আওয়ামী লীগের উপরে চলেছিল, অনেকেই ভেবেছিল যে হয়তো আওয়ামী লীগ কলাশলি কেটে দিল, যে হয়তো আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু রাজনীতির ময়দানে হয়তো আরো এইভাবে শক্তভাবে দাঁড়াতে পারবে না। সেই আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতায় এসেছে। কারণ হচ্ছে রাজনৈতিক দলে এরকম কিছু ডেডিকেটেড নেতাকর্মী থাকে। কাজে আজকে আপনারা ক্ষমতায় আছেন, পুলিশ প্রশাসন আপনাদের সাথে কাজ করছে, যে আপনাদের মতো পুলিশ লীগ হয়ে গেছে, অনেক জায়গার পুলিশ, আবার অনেক জায়গায় ভালো পুলিশও আছে। সুতরাং সেটি ভেবে যদি মনে করেন যে আমরাই আজীবন ক্ষমতায় থাকবো, সেটি ভুল করবেন। আর সেই ভুলের বিশেষ করে ক্ষমতা পেয়ে যদি ধরাকে সরা জ্ঞান মনে করেন, মানুষের উপরে দমন পীড়ন চালান, অত্যাচার নির্যাতন নিপীড়ন চালান, এর খেসারত একদিন আপনাদেরকে দিতে হবে। আর জনগণকে আজকে আমরা একটা কথাই বলবো, আজকে যেই বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, এটা কোন দেশে আমরা দাঁড়িয়েছি, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। আজকে সেনাবাহিনীর একজন মেজরকে হত্যাকাণ্ড শিকার হতে হয়েছে, গুলি করে মারা হয়েছে। দুদিন পরে আমাদের মতো মানুষকে যে হত্যার শিকার হতে হবে না, গুম খুনের শিকার হতে হবে না, সেটি তো আমরা বলতে পারি না। আজকে আমাদের বক্তব্য শোনেন, লাইক শেয়ার কমেন্টস করেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, যে আপনারা এগিয়ে যান ভাই, আপনারা দেশের ভবিষ্যৎ। তো একজন আর্মির মেজরকে যদি এইভাবে হজম করে ফেলে, তো আমাদের মতো ব্যক্তিদেরকেও তো হজম করে ফেলবে দুই দিনে। বিএনপির বড় বড় নেতা কর্মীদেরকে আমরা দেখেছি না, চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতা কর্মীকে হজম করে ফেলেছে না, বেগম জিয়ার মতো একজন নেত্রীকে অন্যায়ভাবে জেলে পুড়িয়ে রাখা হয়েছে না। কই, তার জন্য তো রাজপথে আন্দোলন সংগ্রাম তৈরি হয়নি, তার জন্য তো সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসেনি। হয়তো হতে পারে তার দলের সেখানে ব্যর্থতা ছিল, কিংবা সরকার নানাভাবে তার দলকে কোণঠাসা করে রেখেছে। তো আপনারা যদি, আমরা আজকে কথা বলতেছি, আমাদেরকেও যদি গ্রেপ্তার করা হয় কিংবা এ ধরনের গুম খুনের শিকার হতে হয়, তো আপনাদের ভূমিকাটা কি হবে? আপনারা তো সবাই ভয়ে এইভাবেই কাচুমাচু করে থাকবেন, প্রতিবাদহীন থাকবেন, সবাই যার যার আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনায় মগ্ন আছেন। যে যেমন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা থেকেছি, যে বিভিন্ন সাধারণ ছাত্রদেরকে শিবির ছাত্রদল ব্লেম দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, থানায় তুলে দেওয়া হয়েছে, কেউ সেটি নিয়ে প্রতিবাদ করেনি। কারণ তারা ছাত্রদল করে, শিবির করে, করতেও পারে, নাও করতে পারে, অর্থাৎ আমরা সেটাকে সাপোর্ট করেছি। কিন্তু যখন আবার সাধারণ শিক্ষার্থীকে কিংবা ছাত্রদল শিবিরের বাইরে কাউকে মারা হয়েছে, সেটি নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন করেছি। অর্থাৎ আমাদের যে প্রতিবাদ, সেটা একটা সিলেক্টিভ প্রতিবাদ হয়ে যাচ্ছে। আমরা কারোর জন্য করছি, কারোর জন্য করছি না। এর মাধ্যমে কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা যেটা বলে যে অন্যায়কে অন্যায় বলছি না, আমরা কিছু অন্যায়কে অন্যায় বলছি এবং কিছু অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। কাজে আমরা যদি দলমত নির্বিশেষে এই প্রতিবাদটা না করতে পারি, এই প্রতিবাদটা না জানাতে পারি, তাহলে আজকে হয়তো আমি ব্যক্তিগতভাবে এই যে বর্তমান অগণতান্ত্রিক যে সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, তাদের যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে মানুষ যে দমন পীড়ন গুম খুনের শিকার হচ্ছে, সেটাতে আমি হয়তো আজকে শিকার হইনি, কিন্তু দুদিন পরে আমি শিকার হতে পারি। আজকে আপনি দেখছেন সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু দুদিন পরে আপনিও তার শিকার হবেন। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেনাবাহিনীর আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সাহেব, তিনি একটি লাইভ সম্প্রচার অনুষ্ঠানে কিছু কথা বলেছিলেন যে বর্তমান সরকারের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে এবং বর্তমান বিশেষ করে সরকারের সুযোগ সুবিধা কারা ভোগ করে, কারা রাষ্ট্রীয় আপনার যেটা বলে যে রাজনৈতিক প্রভাবের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে, যে শাহেদ সাবরিনাদের মতো। তো সেখানে আমরা দেখেছি যে তার, শুনেছি যে তার এখন হদিস নাই, খবর নাই, সে আসলে গুমের শিকার হয়েছে না খুনের শিকার হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। আবার সে আত্মগোপনে নিজে গিয়েছে নাকি সেটাও আমরা জানি না। অনেকে বলছেন যে সে আপনার এসএসএফ এর মহাপরিচালক ছিল, আপনার প্রধানমন্ত্রীর কাছের লোক ছিলেন। এটা হয়তো সে সরকারি দলেরই কোনো সুবিধার জন্যই
কাজ করেছেন। তো আমাদের কথা হচ্ছে সে সরকারি দলের সুবিধার জন্য কাজ করুক, অসুবিধার জন্য কাজ করুক, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা যেই তথ্যগুলো আমাদেরকে দিলেন যে এদেশে যে ভারতীয় আগ্রাসন নিয়ে এবং ভারতের ইনফ্লুয়েন্স নিয়ে, সেটা রাজনীতি তথা সরকারের বিভিন্ন সেক্টরে, সেটি নিয়ে যে বার্তাটি দিলেন সেটি সত্য কিনা মিথ্যা সেটি আমরা দালিলিক প্রমাণ দিয়ে উপস্থাপন করতে পারবো না। তবে এদেশের রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা প্রশাসনিক কর্মকাণ্ড কিংবা যে কোনো কর্মকাণ্ডে যে ভারতের যে একটা আধিপত্য থাকে সেটি তো আমরা অস্বীকার করতে পারি না। কারণ আমাদের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারত এদেশের বন্দর ব্যবহার করে, ভারত এদেশের ট্রানজিট সুবিধা নিয়ে নেয়, ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, ভারতে মুসলিমরা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবার জন্য আইন করা হয়, বাংলাদেশ একটা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে সেটা প্রতিবাদ করে না। আজকে আমরা দেখেছি যে কোরবানিকে কেন্দ্র করে যে ভারতে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যে গোমাংস বহন করার অভিযোগে মানুষকে পিটিয়ে মারা হয়, সরকার তো একটা প্রতিবাদ জানাতে পারে। এটা বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ সেই দিক থেকে নয়। আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতি চাই যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, যে যে ধর্মের হোক না কেন মানুষ মিলেমিশে বাস করবে। মুসলিম ধর্মের একটা ধর্মীয় উৎসব কোরবানি করা, হিন্দু ধর্মের একটা উৎসব পূজা পার্বণ, সেখানে কেন একজন মানুষ আপনার কোরবানি করার কারণে সেখানে নির্যাতন নিপীড়নের শিকার হবে? এটি তো সরকার একটা প্রতিবাদ করতে পারে, কিন্তু সরকারের সেই মুরুদ নাই। কারণ তারা তো ক্ষমতা আছে, ভারতের সাপোর্টার, তারা চিন্তা করে যে এসব ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের সমর্থনটাই তাদের কাছে উল্টে যেতে পারে। যে কারণে আমরা যেভাবে বলেছেন যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে, এখন এইগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেকে কথা বলছে না এই দেশে ভারতের আধিপত্য কিংবা আগ্রাসন নিয়ে, কারণ এটি খুবই একটা সেন্সিটিভ বিষয়। কারণ এটা অলিখিতভাবেই অনেকে বলা হচ্ছে যে বাংলাদেশে ক্ষমতার কলকাঠি নাড়ে ভারত, সেখানে রাজনৈতিক মহলে এটা নিয়ে খুব একটা আলোচিত বা আলোচনা নাই। কারণ আপনি দেখেন যে সীমান্তে যেভাবে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটছে, এটি নিয়ে কোন কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে? ভারতের সে সাম্প্রদায়িক কর্মকাণ্ড, যে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির যে কর্মকাণ্ড, সেটি নিয়ে আমরা কথা বলেছি। আমরা মোদীর আগমনকে দেশে প্রতিহত করেছি। কোন রাজনৈতিক দল সেটি নিয়ে কথা বলেছে? আগে আমরা কথা বলেছি, তারপরে তারা কথা বলেছে। এই যে যারা বিদেশি শক্তির কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়ে দেশে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিকে আজকে ছুড়ে ফেলে দিতে হবে। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে নতুন ধারা রাজনৈতিক দলের যে ডাক দিয়েছি, এই নতুন ধারা রাজনীতির কোনো বিকল্প নাই। সেজন্য আমরা আশা করি যে আপনারা এই বাংলাদেশ ছাত্র অধিকারের পাশে থাকবেন, যুব অধিকার পরিষদের পাশে থাকবেন, শ্রমিক অধিকার পরিষদের পাশে থাকবেন এবং প্রবাসী অধিকার পরিষদের পাশে থাকবেন। এবং একই সাথে আমরা বলছি যে আমাদেরকে নির্মূল করার জন্য, আমাদেরকেও খেয়ে ফেলার জন্য নানা ধরনের ছক আঁকা হচ্ছে। সেটি সরকারি দল নানাভাবে সেটি ছক আঁকা হচ্ছে, আন্তর্জাতিকভাবে ছক আঁকা হচ্ছে। আমরা জানি না আমরা কখন সেই ছকের মধ্যে পড়ে যাই। তবে এইটুকু আমরা বলি যে আমাদের যেটা বলেছি, এদেশের ছাত্র তরুণরা আমরা যে পরিবর্তনের রাজনীতির ডাক দিয়েছি, সেই লক্ষ্যে আমরা অটুট, বাধা বিঘ্ন আসুক না কেন, আমরা আমাদের সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আপনাদেরকেও পাশে চাই। আমরা বলছি যে আজকে আর হাত গুটিয়ে বসে থাকার সময় নাই, যেখানে একজন সেনাবাহিনীর মেজর, একটা চিন্তা করার বিষয় যে তাকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এবং সেটি নিয়ে যে ধরনের গল্প বানানো হচ্ছে, মুখরোচক গল্প বানানো হচ্ছে যে আপনার তাকে মদ কিংবা নেশা টেশা ছিল, এই ধরনের গল্পগুজব বানানো হচ্ছে। কাজে আমরা বলতে চাই যে এই ঘটনার পিছনে অন্য কোনো ইন্ধন ছিল কিনা কিংবা কোনো ষড়যন্ত্র ছিল কিনা, যে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানকে ভুলণ্ঠিত করার জন্য, সেটি আমাদের ভাবতে হবে। একই সাথে যে পুলিশ বাহিনীকে বিতর্কিত করার জন্য কিংবা সেনাবাহিনী এবং পুলিশকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা একজন মেজরকে হত্যাকাণ্ডর মধ্যে দিয়ে, সেটি আমাদেরকে ভাবতে হবে এবং সেটি নিয়ে তদন্ত করতে হবে এবং এর পিছনে কারা কারা জড়িত অতি দ্রুতই সেই রহস্য উদ্ঘাটন করতে হবে। কারণ আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহ, সেখানে কি ঘটনাগুলো ঘটেছিল, সেখানে তখনকার সেই আপনার বিডিআর এবং সেনাবাহিনীর মধ্যে যে একটি অঘটন ঘটেছিল, যার কারণে বলেই হয়েছে 57 জন সেনা অফিসার, এবং সেই 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত কিংবা সুষ্ঠু বিচার প্রক্রিয়া কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। কাজী এটি আরো একটি নতুন ষড়যন্ত্র কিনা, সেটি আমাদেরকে দিক দেবে। এখন সরকারটা একটা অগণতান্ত্রিক সরকার, তারা তো ক্ষমতায় থাকার জন্য
বাংলাদেশে যত লাশের বন্যা বসানো দরকার তারা তাই করবে। বাংলাদেশে রাজপথকে যদি রক্তে রঞ্জিত করা লাগে তারা তাই রক্তের বন্যা আপনার ছড়াবে। কিন্তু এখানে একটাই শক্তি হচ্ছে জনগণকে। আজকে জনগণকে এই গুম খুন দমন পীড়নের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে শুধুমাত্র সরকার এতদিন বা দীর্ঘদিন ধরেই সরকার ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল ছিল বিএনপি, তাদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে, শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর বাড়ি ছাড়া করেছে। এখন যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা রাজনৈতিক ময়দানে জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, এখন তাদের বিরুদ্ধে লাগছে। কারণ আপনারা দেখেছেন যে আমরা ছাত্র অধিকার পরিষদ, ছাত্র সংগঠন, আমরা বলেছি যে আমরা একটা নতুন রাজনৈতিক দল করব। এই সরকারের যে পেটোয়া বাহিনী, এই যে মধ্যে একদল আছে যারা জনগণের জন্য কাজ করে, আরেকজন আছে যারা এই ধরনের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের উপরে দমন পীড়ন চালাচ্ছে, নানা ধরনের অগণতান্ত্রিক আচরণ করছে। তারা হচ্ছে প্রশাসন লীগ। সেই প্রশাসন লীগ হচ্ছে এই আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বাসায় বাসায় গিয়ে হুমকি দামকি দিচ্ছে, তাদেরকে থ্রেট দিচ্ছে, মামলার হুমকি দিচ্ছে। অর্থাৎ এই যে যেখানে রাজনৈতিক দলগুলো মামলা হামলার কারণে কোন ঠাসা, সেখানে এই যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, এই যে মানুষের অধিকারের কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে যে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতারের হুমকি দেখানো হচ্ছে, ক্রস ফায়ারের ভয় দেখানো হচ্ছে, তারপরে এই যে আমরা প্রতিবাদটা অব্যাহত রেখেছি, এইটা সরকারের একটা মাথা ব্যথার কারণ। কারণ সরকার চিন্তা করেছে যে বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলোতে কে তো মামলা হামলা দিয়ে চাপের মুখে রেখেছে, কিন্তু এদেরকে তো থামানো যাচ্ছে না। এদের মর্ষে হামলা হয়েছে, ডাকসুতে যে হামলা হয়েছে সেটি আমরা মনে করি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাহিনীর সংশ্লিষ্টতা ওই হামলা হয়েছে। কারণ তখন আমরা ভারতের যে এনআরসি এর বিরুদ্ধে হামলা করেছে, ছাত্রলীগ সেই হামলায় নেতৃত্ব দিয়েছে। সেখানে ছাত্রলীগের সাথে আমাদের কোনো বিরোধ ছিল না, সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা করেছিল, মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে তখন আমাদের ওইভাবে কোনো বিরোধ ছিল না। কিন্তু আমরা দেখেছি যে এই মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে সংশ্লিষ্ট কিছু লোকজন রয়েছে যারা এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকে। ঠিক একইভাবে আমরা যেটা শুনি যে রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন দলের মধ্যে ভারতের এজেন্টরা কাজ করে, প্রশাসনে ভারতের এজেন্ট। 22শে ডিসেম্বর ডাকসুতে যে বর্বর হামলা হয়েছিল, আমাকে হত্যার উদ্দেশ্যে আমার সহযোদ্ধাদের উপরে হামলা করেছিল, সেটি ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা ছিল এবং সে কারণেই সরকার এখন পর্যন্ত সেই হামলায় কাউকে দোষী সাব্যস্ত করে তদন্ত রিপোর্ট পেশ করেনি এবং আদৌ সেই ঘটনার কোনো তদন্ত রিপোর্ট পেশ করবে কিনা সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। কাজে আমাদের বিচার হচ্ছে জনগণের কাছে। আমরা বলেছি আমরা সরকারের কাছে বিচার পাবো না, কারণ সরকার তো বিচারহীনতার সংস্কৃতি দেশে গড়ে তুলছে। সরকার একটা অগণতান্ত্রিক সরকার, সুতরাং সরকার কিভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, সেখানে আমরা বলছি আজকে জনগণকে, আজকে জনগণের পিঠ দেয়ালে ঠিক আছে, আজকে জনগণের অধিকার আদায়ের জন্য আজকে জনগণের মধ্যেই জাগরণ তৈরি করতে হবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের একটা শক্ত প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে। আজকে কে ক্ষমতায় আসবে কিংবা কে ক্ষমতা থেকে পদচ্যুত হবে সেটির বিষয় নয়। আজকে আমাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, স্বৈরতন্ত্রের পতন ঘটাতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি জোরালো আহ্বান জানাবো যে ন্যূনতম কিছু দাবির ভিত্তিতে, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন, একটা নির্বাচনী ব্যবস্থা করে তোলা, সুশাসন নিশ্চিত করা, এই ধরনের কিছু মৌলিক দাবির ভিত্তিতে আজকে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ঐক্য গড়ে তুলতে হবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। অন্যথায় আজকে কেউ নির্যাতনের শিকার হচ্ছে, কেউ ওই যে ভিতরে ভিতরে যোগাযোগ রাখার কারণে একটু সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু দুদিন পরে ওয়ান বাই ওয়ান কিন্তু সবাই ভিকটিম হবে। যেটা আমরা দেখছি আজকে যে মেজর সিনহার কথা বলেন, সিনহা প্রধানমন্ত্রীর আপনার ওই যে নিরাপত্তা রক্ষী ছিল, এসএসএফ এর চাকরি করতো, প্রধানমন্ত্রীর খুব কাছে তার ছবি রয়েছে, রাষ্ট্রপতির প্রোটোকলে তার ছবি রয়েছে। আপনার চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এসএসএফ এর মহাপরিচালক ছিল। অর্থাৎ এরা সরকারের খুবই একেবারে বলা চলে যে বগলের লোক ছিল, কিন্তু তারা আজকে কেউ ভালো নাই। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাহেব সরকার অসাম্প্রদায়িক চেতনার লেটেস্ট উদাহরণ দিতে গিয়ে তারা বলেছে যে ক্ষুদ্র জাতিসত্তার একজন মানুষকে তারা প্রধান বিচারপতি করে উদারতার পরিচয় দিয়েছে, অথচ সরকার কিন্তু যখন সেই প্রধান বিচারপতি তার নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে সরকারের কথা মতো কাজ করেনি, তাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে অস্ত্রের মুখে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। কাজেই আজকে এই সরকারের কাছে কেউই নিরাপদ
নয় কোনো পুলিশ কর্মকর্তা, নয় কোনো সেনাবাহিনীর কর্মকর্তা, নয় কোনো আজকে আদালতের বিচারকরা। কাজে যাদেরকে প্রয়োজন হবে তাদেরকে কাছে টেনে নেবে, প্রয়োজন শেষ ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। কাজে এই জন্য আমরা বলছি যে এই অন্যায়ের বিরুদ্ধে সকলকে একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে, একটা প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেই জন্যই আমরা বলছি যে আজকে এই যে ছোটোখাটো অন্যায়ের বিরুদ্ধে যারাই প্রতিবাদের আয়োজন করছে, সেটা বাম ডান যারাই আয়োজন করছে, যে এই যে করোনার মধ্যে আমরা যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে দমন পীড়ন দেখলাম, সেটির বিরুদ্ধে অনেক সংগঠন প্রতিবাদ করেছে। আপনারা সেই প্রতিবাদগুলোতে সামিল হবেন এবং আগামীকালকে যে ছাত্র অধিকার পরিষদের যে আপনার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার বিচারের দাবিতে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে, এই যে মানব এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে যে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ শাহবাগে, সেখানে আপনারা সবাই উপস্থিত হবেন। এবং আমি একই সাথে, আমি যেহেতু ঢাকায় নেই, আমার সহযোদ্ধাদের প্রতি একটা মেসেজ থাকবে যে যদি কাউকে পুলিশ হয়রানি করে, প্রত্যেকে দাঁড়িয়ে পুলিশের মোকাবেলা করবেন, কেউ পিছু হটবেন না, কেউ সরে যাবেন। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, পুলিশ আর্মি বলেন, বন্দুক বলেন, ট্যাঙ্ক বলেন, সব পিছু হটবে। সুতরাং আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি সন্ত্রাসীরা যখন কোনো, এটা আমরা যেহেতু বিভিন্ন প্রতিবাদ বা প্রোগ্রামে আমরা এই হামলাগুলোর শিকার হয়েছে, যদি সন্ত্রাসীরা আক্রমণ করতে আসে, আপনারাও পেশি শক্তি টান টান করে দাঁড়াবেন। আত্মরক্ষা করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রয়েছে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে আমরা কখনোই কারো উপরে আক্রমণ করি, হামলা মামলা করিনি। আমরা বারবার নির্যাতিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সুতরাং আমাদের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, অবশ্যই আমাদেরকে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। কাজেই এখন আর ভয় পাওয়ার দিন শেষ। যেটি আমাদের ছোট ভাই বোনরা যে স্লোগান তুলেছিল নিরাপদ সড়ক আন্দোলনে, যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। কাজে আজকে এই অন্যায় অনিয়ম এনাফ ইজ এনাফ, আজকে রুখে দাঁড়াতে হবে। সুতরাং আগামীকালকে প্রোগ্রামে যারা ঢাকায় আছেন তারা উপস্থিত থাকবেন দুপুর 12টায় শাহবাগ জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে দেশের জন্য, সমাজের জন্য আজকে সবার মধ্যে যে এই সচেতনতা বোধ, এই জাগরণটা, আমরা এই জাগরণটা আশা করছি। এবং যার যার জায়গা থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এই অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা বারবার বলেছি, আওয়ামী লীগ যদি তাদের এই স্বৈরতান্ত্রিক চরিত্রের বদল ঘটাতে পারে, তারা যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে, সুশাসন নিশ্চিতের জন্য কাজ করে, আমরা আওয়ামী লীগকে সমর্থন দেব। বিএনপি যদি এই কাজ করে, আমরা বিএনপিকে সমর্থন দেব। কাজেই আমরা এই জন্যই লড়াইটা করছি, এই জন্যই নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, রাজপথে বারবার রঞ্জিত হচ্ছি, যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা কোনো স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা এই বাংলাদেশে চাই না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 90-এ যেই স্বৈরাচারের পতন হয়েছে, সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা চাই না। সুতরাং সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে বলবো, আজকে আমরা যে নতুন ধারা রাজনৈতিক দলের আহ্বান জানিয়েছি, নতুন ধারা রাজনীতির আহ্বান জানিয়েছি, সেটা শুধু নতুন দল করলে হবে না। চাইলে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর যে দমন পীড়নমূলক রাজনীতি, সহিংসতার রাজনীতি, বিরোধী পক্ষকে কোণঠাসা করার যে রাজনীতি, এলাকা ছাড়া করার যে রাজনীতি, বিরোধী পক্ষের জায়গা জমিন ব্যবসা প্রতিষ্ঠান দখল করার যে রাজনীতি, এই রাজনীতির বিপরীতে আমরা একটা সম্প্রীতির রাজনীতি চাই, আমরা একটা সৌহার্দ্যের রাজনীতি চাই, আমরা একটা ঐক্যের রাজনীতি চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।